জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস মাস্টার ক্লাস। আর আজকে আমরা নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এন্ড ডি। ঠিক আছে, গ্রুপ সি এন্ড ডি মক টেস্ট নাম্বার 17। ঠিক আছে, তো অলরেডি আমরা মক টেস্ট নাম্বার 16 কমপ্লিট করেছি। তাহলে 1 থেকে 16 মক টেস্ট কমপ্লিট করা আছে, চ্যানেলটির প্লে লিস্টে আপলোড করা আছে গ্রুপ সি এন্ড ডি বলে। ঠিক আছে, তাছাড়া আমি এই ভিডিওটার ডিসক্রিপশনে আমি 1 থেকে 16 পর্যন্ত যে মক টেস্ট আছে সেটির লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তারপরে এই যে মক টেস্ট নাম্বার 17 আছে সেটা দেখবে। ঠিক আছে, তো এছাড়াও আমি বলে রাখি যে হোয়াটসঅ্যাপ একটা চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন করে যাও। এবং এছাড়াও এই যে গ্রুপ সি এন্ড ডি এর প্র্যাকটিস সেট যেটা আছে বা প্র্যাকটিস সেট না মক টেস্ট, তো স্পেশাল মক টেস্ট আমরা বানাচ্ছি অলরেডি। ঠিক আছে, বানানো চলছে, কিছুদিনের মধ্যে সেটা আপলোড করব। তো সেটার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো চলো শুরু করি। 3টে পার্ট আছে। ঠিক আছে, প্রথম সেকশন থাকছে ইংলিশ, সেকেন্ডে থাকছে জিএস এবং 3 নম্বরে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তোমরা প্রত্যেক এই যে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে এখানে যে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে, কারেন্ট অ্যাফেয়ার্সটা বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিয়ে আসা হয়েছে, তো তোমরা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেন, তাহলে প্রথম কোশ্চেন এখানে দেওয়া আছে যে চুজ দ্য সিনোনিম। তাহলে আবার দেওয়া আছে প্রথমেই সিনোনিম। তাহলে সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ। ঠিক আছে, তাহলে এই যে সিনোনিম বলেছে কার না ইমার্জের সিনোনিম বলেছে। তার প্রথমে আমাদের মিনিং জানতে হবে ইমার্জ কি। তাহলে ইমার্জ মানে হচ্ছে কাম আউট বা বেরিয়ে আসা। ঠিক আছে, ইমার্জ মানে কি কাম আউট। কাম আউট এটা হয় বা এপিয়ারও হয়। ঠিক আছে, এপিয়ার অর্থাৎ আবির্ভূত হওয়া। ঠিক আছে, আমি বাংলায় বলে দিচ্ছি। ঠিক আছে, এই ইমার্জ মানে হচ্ছে কাম আউট অথবা কোনো জায়গা থেকে বেরিয়ে আসা, সেটাকে আমরা ইমার্জ বলি। আর এপিয়ার অর্থাৎ আবির্ভূত হওয়া, সেটা হয়ে যাচ্ছে এর মিনিং। তার এরপরে আসছে আমরা সিনোনিম দেখে নিই। তাহলে সিঙ্ক, তাহলে সিঙ্ক মানে হচ্ছে টু, সিঙ্ক মানে তো কোনো কিছু ডুবে যাওয়া। ঠিক আছে, বা কোনো কিছুর মধ্যে চলে যাওয়া, সেটা হয়ে যাচ্ছে কি সিঙ্ক। ঠিক আছে, এপিয়ার, হাইড মানে তো লুকিয়ে যাওয়া। ঠিক আছে, আর স্লিপ মানে তো টু রেস্ট। তাহলে এখানে এপিয়ার মানে হচ্ছে আবির্ভূত হওয়া। ঠিক আছে, এপিয়ার আবির্ভূত হওয়া। ঠিক আছে, এপিয়ার মানে আবির্ভূত হওয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইমার্জ যেটা আছে, ইমার্জ মানে কাম আউট বা বেরিয়ে আসা বা আবির্ভূত হওয়া। সেক্ষেত্রে যেটা আমরা পেয়ে যাচ্ছি এর সিনোনিম, সেটা হচ্ছে কি এপিয়ার। তাহলে এপিয়ার অর্থাৎ আবির্ভূত হওয়া। ঠিক আছে, বাকি বাকি যে মিনিং যেটা আছে প্রত্যেকটা অপশনের মিনিং, সেটা তোমরা পারলে লিখে নিও। তাহলে প্রত্যেকটা অপশনের মিনিং অলরেডি বলে দেওয়া আছে। সিঙ্ক অর্থাৎ ডুবে যাওয়া বা কোনো জায়গায় চলে যাওয়া, সেটা হচ্ছে সিঙ্ক। এপিয়ার, হাইড, এপিয়ার। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এপিয়ার। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন দিকে আসছি। তাহলে 2 নম্বর প্রশ্ন বলা আছে চুজ দ্য সিনোনিম অফ অ্যাডভার্স। ঠিক আছে, তাহলে আবার এসে এই যে অ্যাডভার্স এর সিনোনিম জিজ্ঞাসা করেছে। তাহলে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা কি যে অ্যাডভার্স, যে এই যে অ্যাডভার্স আছে, অ্যাডভার্স এর মিনিং কি। ঠিক আছে, তাহলে অ্যাডভার্স মানে হচ্ছে আমরা জানি কি অ্যাডভার্সিটি, এই অ্যাডভার্স থেকে আসছে কি অ্যাডভার্সিটি। তাহলে অ্যাডভার্স মানে হচ্ছে হার্মফুল। ঠিক আছে, অ্যাডভার্স মানে হার্মফুল বা প্রতিকূল বলতে পারি আমরা। ঠিক আছে, মানে যেটা হচ্ছে আমার অনুকূলে না বা কারো অনুকূলে না, সেটাকে আমরা প্রতিকূল বলি। তাহলে মানে অ্যাগেনস্ট দ্য ইন্টারেস্ট। তাহলে অ্যাডভার্স মানে হচ্ছে হার্মফুল বা অ্যাগেনস্ট দ্য ইন্টারেস্ট, বাংলায় যদি বলি তাহলে হয়ে যাচ্ছে কি প্রতিকূল বা বিপরীত অবস্থা। ঠিক আছে, অ্যাডভার্স মানে প্রতিকূল বা বিপরীত অবস্থা, যেটা আমার অনুকূল নয় সেটা হয়ে যাচ্ছে প্রতিকূল। তাহলে সঠিক উত্তর কি হবে? হেল্পফুল তো হবে না। হেল্পফুল মানে কি সাহায্য, তাহলে এটা হবে না। সাপোর্টিভ মানে এটা হয়ে যাচ্ছে কাইন্ড মানে তো দয়ালু হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে কি সিনোম যদি বলে তাহলে সেটা হয়ে যাচ্ছে আনফেভারেবল, মানে হচ্ছে নট বেনিফিশিয়াল বা এগেনস্ট ইন্টারেস্ট, বা বাংলায় যদি বলি তাহলে এটাও হয়ে যাচ্ছে প্রতিকূল। আনফেভারেবল মানেই হয়ে যাচ্ছে কি প্রতিকূল অবস্থা। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি আনফেভারেবল। বুঝতে পারলাম। তাহলে এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিনোনিম যেটা আছে, সিনোনিম অ্যাডভার্স, অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল বা হার্মফুল। ঠিক আছে, তাহলে এর সিনোনিম হয়ে যাচ্ছে আনফেভারেবল। হেল্পফুল তো হবে না, সাপোর্টিভ হবে না, কাইন্ড হবে না। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে এর সিনোনিম। এরপরে আসছি 3 নম্বর প্রশ্ন। তাহলে 3 নম্বর প্রশ্ন বলছে যে চুজ দ্য সিনোনিম, সরি এবারে আছে অ্যান্টোনিয়াম অর্থাৎ বিপরীতার্থক শব্দ। অ্যান্টোনিয়াম অর্থাৎ বিপরীতার্থক শব্দ। ঠিক আছে, তাহলে তোমরা যদি প্রত্যেকটি ভিডিও যদি 1 থেকে 16 পর্যন্ত যেটা দেওয়া আছে প্রত্যেকটি ভিডিও দেখলে তোমাদের গ্রুপ সি এন্ড ডি যেটা টেস্ট আছে, এই এক্সাম আছে, এর জন্য প্রিপারেশন অনেকটাই ঠিক হয়ে যাবে। তোমরা প্রত্যেকটি ভিডিও সম্পূর্ণ দেখবে। ঠিক আছে, এরপরে তোমরা কমেন্টে জানাবে এবং গ্রুপ সি এন্ড ডি এর জন্য যে মক টেস্ট আসছে সেটাও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই চ্যানেলটার সাথে তোমরা থাকবে। তাহলে এরপরে আসছে অ্যান্টোনিয়াম। তাহলে অ্যান্টোনিয়াম বলা আছে অ্যাপারেন্ট। ঠিক আছে, এরপর বিপরীতার্থক শব্দ বলেছে অ্যান্টোনিয়াম। তাহলে এই যে অ্যান্টোনিয়াম অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট মানে কি? অ্যাপারেন্ট মানে হচ্ছে ক্লিয়ারলি ভিজিবল বা আন্ডারস্টুড। ক্লিয়ারলি ভিজিবল বা আন্ডারস্টুড। ঠিক আছে, ঠিক আছে, যেটা আমরা সহজে কি
অ্যাপারেন্ট মানে কি বলবো, বহির্দর্শী বা আমরা যেটাকে খুব ইজিলি বুঝতে পারি সেটাকে বা সহজে আমরা দেখতে পারি সেটাকে আমরা বলছি কি ক্লিয়ারলি ভিজিবল, সেটাকে আমরা বলছি অ্যাপারেন্ট। ঠিক আছে, তাহলে এই যে অ্যান্টোনিয়ামস কি হবে অথবা বিপরীতার্থক শব্দ কি হবে, তাহলে ক্লিয়ার তো হবেই না, ভিজিবল হবে না, ডিস্টিংক্ট হবে না। কারণ কি ক্লিয়ার মানে পরিষ্কার, ঠিক আছে, বা স্বচ্ছ, ক্লিয়ার মানে পরিষ্কার বা স্বচ্ছ, ভিজিবল মানেও তাই। ঠিক আছে, এরপরে ডিস্টিংক্ট যেটা আছে, এই ডিস্টিংক্ট মানে হচ্ছে ক্লিয়ার, ডিস্টিংক্ট মানে হচ্ছে ক্লিয়ার অ্যান্ড ডিফারেন্ট। ঠিক আছে, মানে যেটা আমরা খুব সহজে আমাদের প্রত্যক্ষ গোচর, যেটা অ্যাপারেন্ট যদি বলে তাহলে এটা বাংলা মিনিং কি হবে, প্রত্যক্ষ গোচরে, সহজে প্রত্যক্ষ গোচরে আসা। ঠিক আছে, এটা মিনিং, তাহলে এটা হয়ে যাবে কি হিডেন, এর অপোজিট হয়ে যাবে কি হিডেন। হিডেন অর্থাৎ লুকায়িত অবস্থা, বা যেটা আমরা সহজে দেখতে পাই না, লুকায়িত অবস্থা, সেটাকে আমরা বলছি কি হিডেন। তাহলে আমরা অ্যান্টোনিয়াম পেয়ে গেলাম, তাহলে অ্যাপারেন্টের অ্যান্টোনিয়াম পেয়ে গেলাম কি হিডেন। ঠিক আছে, তাহলে হিডেন হয়ে যাচ্ছে অ্যাপারেন্টের অ্যান্টোনিয়াম। ওকে, এরপরে আসছি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলা আছে চুজ দ্য অ্যান্টোনিয়াম অফ ব্রুটাল, চুজ দ্য অ্যান্টোনিয়াম অফ ব্রুটাল। ঠিক আছে, তাহলে এই যে ব্রুটাল যেটা আছে, ব্রুটালের মানে কি, ব্রুটাল মানে হচ্ছে এক্সট্রিমলি ক্রুয়েল, এক্সট্রিমলি ক্রুয়েল। ঠিক আছে, অর ভায়োলেন্ট, আর যদি দেখি তাহলে হচ্ছে ভায়োলেন্ট। বাংলায় বললে কি হবে, বাংলায় বললে হয়ে যাচ্ছে মারাত্মক, মারাত্মক। ঠিক আছে, বাংলায় বললে মারাত্মক। তাহলে এক্ষেত্রে কি হবে, তাহলে অ্যান্টোনিয়াম বলেছে জেন্টেল, মানে তো হবেই না। ঠিক আছে, এই জেন্টেল বলছে, ক্রুয়েল তো হবেই না, জেন্টেল হচ্ছে এখানে হার্স আর ফিয়ার্স। এই ফিয়ার্স মানেটা একটু জেনে নিই আগে, তাহলে এই ফিয়ার্স মানেই হচ্ছে ভায়োলেন্ট, ফিয়ার্স মানে হচ্ছে কি ভায়োলেন্ট। ঠিক আছে, ভায়োলেন্ট অর ইন্টেন্স, মানে খুবই হিংস্র। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে জেন্টেল। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে কি জেন্টেল, এটা সিনোম হবে না, অ্যান্টোনিয়াম হচ্ছে জেন্টল, জেন্টেল। তাহলে জেন্টেল যেটা আছে, জেন্টেল মানে আমরা জানি কাইন্ড অর সফট। ঠিক আছে, কাইন্ড অর সফট। তাহলে এটা যদি ব্রুটাল যদি মারাত্মক হয় তাহলে তার অপোজিট হচ্ছে কি জেন্টেল। ঠিক আছে, এই ক্রুয়েল মানে এখানেও তাই, হার্স মানেও তাই, হার্স মানে হচ্ছে খুবই রাফ, হার্স মানে কি রাফ অর্থাৎ কঠিন। ঠিক আছে, আর সিভিয়ার মানে খুবই মারাত্মক, সিভিয়ার মানে খুবই মারাত্মক, এটা হচ্ছে এর মিনিং। তাহলে আমরা দেখতে পেলাম যে ব্রুটাল যেটা আছে, ব্রুটাল যেটা আমরা এক্সট্রিমলি ক্রুয়েল বা ভায়োলেন্ট বলছি, বাংলায় যেটা মারাত্মক বলছি, তাহলে সেটারই অপোজিট হচ্ছে জেন্টেল অর্থাৎ কাইন্ড অর্থাৎ সফট। ঠিক আছে, তাহলে এর অপোজিট আমরা পেয়ে গেলাম জেন্টাল, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। এরপর আসছি 5 নম্বর। 5 নম্বর বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে এই যে 5 নম্বর বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এক্ষেত্রে কি হবে, সি লাইক দ্য ড্যাশ প্ল্যান বেটার। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে 4টা অপশন দেওয়া আছে, লেটার, ঠিক আছে, এই লেটার, তারপর ফার্স্ট, আর্লি। ঠিক আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে, তাহলে তোমরা অবশ্যই নিজের করার চেষ্টা করবে। ঠিক আছে, এবং তার সাথে যে টোটাল আউট অফ 45 এর মধ্যে তোমাদের স্কোর কত হচ্ছে। ঠিক আছে, তাহলে টোটাল কোশ্চেন আছে 45, তাহলে এই 45 এর মধ্যে তোমাদের স্কোর কত হচ্ছে সেটা তোমরা অবশ্যই জানাবে। ঠিক আছে, তোমরা কমেন্ট আর লাইক একটু কম করছো, সেটা অবশ্যই তোমরা করবে, তাতে আমাদের উৎসাহ বাড়বে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে, সি লাইক দ্য ড্যাশ, তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি লেটার। ঠিক আছে, এবার লেটার কেন, কারণ হচ্ছে এই লেটার যেটা আছে, এই লেটার মানে হচ্ছে পরে, যেটা কি বোঝায়, সময় ডিনোট করে। যেরকম এক্সাম্পল কি হবে, আই কল ইউ লেটার, তাহলে এই যে আই কল ইউ লেটার, তাহলে এটা কি সময় বোঝাচ্ছে। ঠিক আছে, ফার্স্ট মানে কি দ্রুত, আর আর্লি মানে এটাও টাইম বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই যে লেটার, এটা এই লেটারের মানে হচ্ছে পরবর্তী অংশ, পরবর্তী অংশ। ঠিক আছে, যেটাকে আমরা সেকেন্ড হাফও বলি। যদি আমি বলি যে দ্য সেকেন্ড দ্য লেটার পার্ট অফ দ্য মুভি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, তাহলে সেটা কি হবে, দ্য লেটার পার্ট, এই যে LATTER, এই লেটার পার্ট মানে হচ্ছে ওই মুভিটার সেকেন্ড পার্টটা খুবই ইন্টারেস্টিং ছিল। দ্য লেটার পার্ট অফ দ্য মুভি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। তাহলে এই ক্ষেত্রে যেটা আছে, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এই যে লেটার মানে হচ্ছে এটা হচ্ছে পরবর্তী। ঠিক আছে, তাহলে লেটার মানে পরবর্তী, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কি সি লাইক দ্য লেটার প্ল্যান বেটার, মানে সেকেন্ড প্ল্যান, 2 নম্বর প্ল্যানের কথা বলা হচ্ছে এখানে, যে 2 নম্বর প্ল্যানটা সে খুব ভালো করে বুঝতে পেরেছে, তাহলে এই পছন্দ করেছে। তাহলে এক্ষেত্রে প্রথম প্ল্যানটা বাদ দিয়ে সেকেন্ড প্ল্যানের কথা বলা আছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম সেকেন্ড লেটার মানে হচ্ছে পরবর্তী অংশ বা সেকেন্ড হাফ বা দ্বিতীয়। ঠিক আছে, অর্থাৎ দ্বিতীয়টা। ঠিক আছে, তাহলে লেটার মানে LATTER, লেটার মানে পরবর্তী অংশ, সেকেন্ড হাফ বা দ্বিতীয়, 2 নম্বরটা বলা যেতে পারে। তাহলে সি লাইক দ্য লেটার প্লেন মানে সেকেন্ড পরবর্তী প্লেন যেটা ছিল সেটা বুঝতে পেরেছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। এরপর আসছি 6 নম্বর। 6 নম্বর বলছে দ্য ম্যানেজার সিম্পলি কুড নট ড্যাশ হিজ এমপ্লয়িজ ইনএফিসিয়েন্সি এনিমোর। ঠিক আছে, 4টা অপশন দেওয়া আছে, তাহলে 4টা অপশনে আমরা দেখতে পাচ্ছি কি ফেজাল ভার্ব ইউজ করেছে। তাহলে কি হচ্ছে, দ্য ম্যানেজার সিম্পলি
কুড নট ড্যাশ। তাহলে এক্ষেত্রে চারটে অপশন আমরা দেখে নেবো কি কি আছে। তাহলে চারটে অপশনে দেওয়া আছে পুট আপ উইথ, তাহলে প্রত্যেকটা আমরা মিনিং দেখে নেবো আগে, ঠিক আছে। তাহলে এই যে পুট আপ উইথ মানে হচ্ছে টলারেট করা, টু টলারেট অর্থাৎ সহ্য করা, বাংলায় বললে সহ্য করা। ওকে, তারপর হচ্ছে পুট অন, তাহলে এই যে পুট অন যেটা আছে, পুট অন মানে হচ্ছে পরিধান করা, বাংলায় বললে কি হবে পরিধান করা, ঠিক আছে। আর পুট অ্যাক্রস মানে হচ্ছে টু কমিউনিকেট ইফেক্টলি, কমিউনিকেট ইফেক্টলি, ঠিক আছে, মানে খুব খুব সুন্দরভাবে কমিউনিকেট করা, ঠিক আছে। এরপরে হচ্ছে পুট অফ, পুট অফ মানে হচ্ছে টু পোস্টপন্ড, তাহলে এক্ষেত্রে পুট অফ যেটা আছে, এই পুট অফ মানে হচ্ছে পোস্টপোন করা, ঠিক আছে, অর্থাৎ বিলম্বিত করা, ঠিক আছে, বিলম্বিত করা। তাহলে এক্ষেত্রে চারটা অপশন দেখলাম। তাহলে এক্ষেত্রে কুড নট টলারেট, এক্ষেত্রে কি হবে টলারেট অর্থাৎ সহ্য করা। কি বলছে ম্যানেজার সিম্পলি কুড নট টলারেট এমপ্লয়িজ ইন এফিসিয়েন্সি, অদক্ষতাকে আর সহ্য করবেন না, এরকম বলছে। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কি টলারেট করা। তাহলে টলারেট কোথায় আছে, পুট আপ উইথে আছে। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কি কোন অপশনটা হয়ে যাবে, এক্ষেত্রে পুট আপ উইথ হয়ে যাবে, ঠিক আছে, বুঝাতে পারলাম। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি চারটা ফেসাল ভাব দিয়ে দিয়েছে। পুট আপ উইথ মানে হচ্ছে কি টলারেট করা বা সহ্য করা, আর পুট অন মানে হচ্ছে কোনো কিছু পরিধান করা, অর্থাৎ কাপড় পরা যেরকম হতে পারে, ঠিক আছে। পুট অ্যাক্রস মানে হচ্ছে কমিউনিকেট ইফেক্টিভলি, তাহলে এই যে কমিউনিকেটিভ মানে হচ্ছে যোগাযোগ করা ইফেক্টিভলি খুব সুন্দরভাবে, সেটাকে আমরা বলি পুট অ্যাক্রস। আর পুট আপ মানে হচ্ছে পোস্টপন, ঠিক আছে। তাহলে পোস্টপন কি হবে না, কোনো কিছুকে বিলম্বিত করা, কোনো একটা প্ল্যান বা কোনো একটা প্রজেক্টকে পুট আপ করে দেওয়া, পোস্টপন করে দেওয়া, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পেলাম কি পুট আপ উইথ বা টলারেট করা, বুঝাতে পারলাম। 6 নম্বর। তাহলে ঠিক আছে, এরপর আসছে 7 নম্বর। 7 নম্বর বলেছে স্পট দ্য এরর, ঠিক আছে। কি বলেছে দ্য টিম আর প্লেইং, অপশন এ তে আছে দ্য টিম, অপশন বি তে আছে আর প্লেইং ওয়েল, অপশন সি তে আছে অ্যান্ড ডিজার্ভ টু উইন দ্য ম্যাচ, অপশন ডি তে আছে নো এরর, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর কি হবে, অপশন বি পার্টে ভুল আছে। মানে সঠিক উত্তর বলতে কি কোন পার্টে ভুল আছে, ঠিক আছে। কারণ অপশন বি পার্টে ভুল আছে, কারণ কি, কারণ এখানে যে টিম আছে এই টিম আছে ইউনাইটেডলি কাজ খেলছে, ঠিক আছে। তাহলে একটা কালেকটিভ নাউন, টিম হচ্ছে কি একটা কালেকটিভ নাউন, এবং এখানে কি কাজও করছে ইউনাইটেডলি, ঠিক আছে, কালেকটিভ ওয়েতে কাজ করছে, ঠিক আছে। টিম হয়তো একা খেলে না, টিম তো সবাইকে নিয়ে খেলে। তাহলে টিম যেহেতু সবাইকে নিয়ে খেলে অর্থাৎ কালেকটিভলি খেলছে বা কালেকটিভলি কাজ করছে বা ইউনাইটেডলি কাজ করছে, সেক্ষেত্রে টিম একটা ইউনিট। তাহলে টিম যেহেতু ইউনিট একটা, তাহলে সেক্ষেত্রে যেটা সে কি বলে কালেকটিভ নাউন ফলো করবে কাকে, কালেকটিভ নাউন ফলো করবে সিঙ্গুলার ভাবকে, ঠিক আছে, সিঙ্গুলার ভাবকে। তাহলে এই সিঙ্গুলার ভাব যদি আর এর বদলে হয়ে যাবে কি, আর হবে না, সেক্ষেত্রে হয়ে যাবে ইজ, ঠিক আছে, আর এর বদলে হবে ইজ। তাহলে এক্ষেত্রে অপশন বি পার্টে ভুল আছে। কিন্তু যখন আমরা দেখবো যে টিম যদি ডিভাইড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আর কালেকটিভ নাউন থাকবে না। তাহলে আমাদেরকে দেখতে হবে মিনিংটা। তাহলে টিম এখানে ইউনাইটেডলি বা কালেকটিভলি কাজ করছে, সেক্ষেত্রে কালেকটিভ নাউন আছে অলরেডি। তাহলে যেহেতু ইউনাইটেডলি কাজ করছে, সেক্ষেত্রে ভার্বও হবে কি সিঙ্গুলার, ঠিক আছে। এরপরে আসছি 8 নম্বর। 8 নম্বর আবার আছে স্পট এরর। এক্ষেত্রে বলা হচ্ছে সি পুট অন অল হার, এই যে পুট অন আবার এসছে, পুট অন মানে কি পরিধান করা, ঠিক আছে, অল হার জুয়েলারিজ বিফোর গোয়িং টু দ্য পার্টি, অপশন ডি তে আছে নো এরর, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হবে, কোন পার্টে ভুল আছে। তাহলে আমরা জানি কি এই যে অপশন বি পার্টে আবার ভুল আছে, কারণ কি, কারণ এই যে জুয়েলারিজ যেটা আছে, এই জুয়েলারিজ হচ্ছে জুয়েলারি, এটা এটা হচ্ছে জুয়েলারি, এই যে জুয়েলারি। তাহলে এই যে জুয়েলারি একটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, আনকাউন্টেবল নাউন বলা হয় এটাকে, ইংলিশে এটাকে আনকাউন্টেবল নাউন বলা হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জুয়েলারি শব্দটাকে ইউজ করা যায়, সেটার এক্সেপশন আছে। তাহলে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে এই আনকাউন্টেবল নাউনের যেটা আছে, এটা এটা এই প্লুরাল ফর্ম হয় না, ঠিক আছে, এটার প্লুরাল ফর্ম হয় না। তাহলে জুয়েলারি হবে, এক্ষেত্রে কি হবে, জুয়েলারি হবে। সি পুট অন অল হার জুয়েলারি বিফোর গোয়িং টু দা পার্টি, ঠিক আছে। তাহলে এই যে জুয়েলারি আছে, জুয়েলারি একটা আনকাউন্টেবল নাউন, তো এটা প্লুরাল ফর্ম হয় না, তো সেক্ষেত্রে এই যে জুয়েলারিজ হবে না, জুয়েলারিজ এর বদলে কি হবে, জুয়েলারি হবে, ঠিক আছে। এরপরে আসছে 9 নম্বর। 9 নম্বর বলা আছে চেঞ্জ দ্য ভয়েস, ঠিক আছে, ভয়েস চেঞ্জ বলেছে। কি বলেছে, দ্য ওল্ড ম্যান ওয়াজ, দ্য ওল্ড ওমেন ওয়াজ হেল্পড বাই দ্য
কাইন্ড স্ট্রেঞ্জার, ঠিক আছে। তাহলে এটা কি আছে, প্যাসিভ ভয়েস অলরেডি আছে, দ্য ওল্ড ওম্যান ওয়াজ হেল্প বাই দ্য কাইন্ড স্ট্রেঞ্জার। তাহলে জাস্ট এটাকে অপোজিট নিয়ে আসতে হবে, এই যে যেটা আছে এই এটা অবজেক্ট হিসাবে এটাকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসতে হবে। তাহলে কি হবে, দ্য কাইন্ড স্ট্রেঞ্জার, এক্ষেত্রে ওয়াস আছে, তার মানে কি ওয়াসের বদলে এখানে হেল্পড হয়ে যাবে। তাহলে এখানে শুধুমাত্র একটাই আছে, দ্য কাইন্ড স্ট্রেঞ্জার হেল্প, কাকে হেল্প করেছে, দ্য ওল্ড ওম্যান, হয়ে গেল। তাহলে অপশন বি তে হয়ে যাচ্ছে, ঠিক আছে, অপশন বি এর অ্যান্সার হয়ে যাচ্ছে। যেহেতু এখানে ওয়াস আছে, যে প্যাসিভ ভয়েসটা ওয়াস আছে, তার মানে কি এটা ভি টু ফর্মে ছিল অলরেডি, তাহলে এই হেল্পড হয়ে যাচ্ছে। এরপর আসছি 10 নম্বর। 10 নম্বর বলেছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এক কথায় প্রকাশ, ঠিক আছে, এক কথায় প্রকাশ। তাহলে এরপর দেখছি কি বলছে, ওয়ান হু বিলিভস দ্যাট এভরিথিং ইজ অলরেডি ডিসাইডেড বাই ফেট অ্যান্ড দ্যাট হিউম্যানস ক্যান নট চেঞ্জ। ফেট মানে হচ্ছে কি ভাগ্য, ভাগ্য বা নিয়তি, ডেস্টিনি, ডেস্টিনি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এটা এলাবোরেট করে লেখা আছে, এটাকে শর্টে বলতে হবে, এক কথায় প্রকাশ। কি বলছে, একজন ব্যক্তি যে সবসময় বিশ্বাস করে যে যা কিছু হয় সব ভাগ্যতে লেখা আছে, ভাগ্যর দ্বারা নির্ধারিত হয়, এখানে মানুষ বা হিউম্যানস কোনো কিছু চেঞ্জ বা পরিবর্তন করতে পারে না, তাকে কি বলা হয়, ঠিক আছে। তাহলে এরকম ব্যক্তিকে কি বলা হয়, তাহলে চারটা অপশন দেওয়া আছে, অপটিমিস্ট, পেসিমিস্ট, ফাটালিস্ট, রিয়ালিস্ট, রিয়ালিস্ট, ঠিক আছে। তাহলে অপটিমিস্ট মানে কি, অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী, অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী। ইংলিশে বললে হবে কি, এ পারসন অর ওয়ান হু অলওয়েজ লুক অ্যাট দ্য ব্রাইট সাইড অফ দ্য থিং, তাকে আমরা বলি কি অপটিমিস্ট, তাকে আমরা বলি অপটিমিস্ট, ঠিক আছে। আর পেসিমিস্ট কি হবে, পেসিমিস্ট হচ্ছে যে সবসময় কোনো একটা ঘটনা বা কোনো একটা জিনিসের সবসময় নেগেটিভ সাইডটা দেখে, তাহলে ওয়ান হু লুকস অ্যাট দ্য নেগেটিভ সাইড, ঠিক আছে, তাকে আমরা বলি কি পেসিমিস্ট। আর ফাটালিস্ট কি, ফাটালিস্ট মানে হচ্ছে এটার অ্যান্সার, এটার অ্যান্সার হচ্ছে ফাটালিস্ট, মানে যে সবসময় ভাগ্যের উপরে বিশ্বাস করে, ভাগ্য বা নিয়তির উপরে বিশ্বাস করে এবং বলে যে হিউম্যান সেটাকে চেঞ্জ করতে পারে না, তাকে আমরা বলি কি ফাটালিস্ট, মানে নিয়তিবাদী, ঠিক আছে, নিয়তিবাদী, বুঝতে পারলাম। আর রিয়েলিস্ট মানে হচ্ছে যে প্র্যাকটিক্যালের উপর বিশ্বাস করে, বাস্তববাদী, বাংলায় বললে বাস্তববাদী, বুঝাতে পারলাম চারটা। তাহলে অপটিমিস্ট মানে আশাবাদী, পেসিমিস্ট মানে হতাশাবাদী, আর ফাটালিস্ট মানে হচ্ছে নিয়তিবাদী, যেটা অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে। আর এরপর রিয়েলিস্ট মানে হচ্ছে বাস্তববাদী, ঠিক আছে। এরপর আসছি 11 নম্বর, একটু এলাবোরেট হচ্ছে, কিন্তু তোমরা একটু যদি ভালো করে শুনবে তো অবশ্যই বুঝতে পারবে, এবং যে পরবর্তী যে ওয়ান ওয়ার্ড আছে সেগুলো বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে এই 11 নম্বর বলেছে, এ প্লেস ওয়ার ডেড বডিজ আর কেপ্ট ফর আইডেন্টিফিকেশন, মানে ডেড বডিজ অর্থাৎ মৃতদেহকে রাখা হয় কিসের জন্য, আইডেন্টিফিকেশনের জন্য, একটা জায়গা যেখানে ডেড বডিজকে রাখা হয় কিসের জন্য, আইডেন্টিফিকেশন, তাকে কি বলে। চারটা অপশন দেওয়া আছে, এই চারটা অপশনকে আমরা দেখে নিই একটু। বলা আছে সিমেট্রি, কি বলা আছে, সিমেট্রি। তাহলে সিমেট্রি আচ্ছা আছে, আর মর্চুয়ারি আছে, আর একটা আছে ক্রিমেটোরিয়াম, আর একটা হচ্ছে আর্কাইভস। তাহলে কি হবে সিমেট্রি কি, তাহলে এই যে সিমেট্রি যেটা আছে, ডেড বডিজ আর বারিড, সিমেট্রি মানে হচ্ছে এ প্লেস ওয়্যার ডেড বডিজ আর বারিড, ঠিক আছে, একটা জায়গা যেখানে ডেড বডিজকে কবর দেওয়া হয় সেটাকে বলে কি সিমেট্রি, ঠিক আছে। তাহলে ক্রিমেটোরিয়াম কি, ডেড বডিজ আর ক্রিমাটেড, ডেড বডিজ আর ক্রিমেটেড, অর্থাৎ যেখানে ডেড বডিকে কি করা হয়, দহন করা হয়, অর্থাৎ পোড়ানো হয়, তাকে আমরা বলি কি ক্রিমাটোরিয়াম, ঠিক আছে। আর মর্চুয়ারি কি, মর্চুয়ারি হচ্ছে ডেড বডিজ বিফোর দ্য বরিয়াল, মানে ডেড বডি, এই মর্চুয়ারি হচ্ছে একটা জায়গা যেখানে ডেড বডিজকে রাখা হয় বিফোর বরিয়াল আর ক্রিমাটোরিয়াম, মানে মৃতদেহকে কবর দেওয়া বা পোড়ানোর আগে, ঠিক আছে, বা দহন করার আগে যে জায়গাতে রাখা হয় সেটাকে বলা হয় কি মর্চুয়ারি, সেটাকে বলা হয় কি মর্চুয়ারি। তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি অপশন বি, সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন বি। আর্কাইভ মানে হচ্ছে কি, আর্কাইভ মানে হচ্ছে কালেকশন অফ হিস্ট্রিক্যাল, যে ঐতিহাসিক যে ডকুমেন্ট বা কাগজপত্র যেখানে রাখা হয় সেটাকে আমরা বলি আর্কাইভ, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে মর্চুয়ারি, মানে একটা ডেড বডিকে রাখা হয় আইডেন্টিফিকেশনের জন্য বিফোর সেমেট্রি অ্যান্ড ক্রেমাটোরিয়াম, ঠিক আছে, হয় দফন করা বা দহন করার আগে যে ডেড বডিকে যে জায়গায় রাখা হয় আইডেন্টিফিকেশনের জন্য, তাকে আমরা বলি কি মর্চুয়ারি, ঠিক আছে, বুঝতে পারলাম। এরপরে আসছে 12 নম্বর বলেছে যে আইডেন্টিফিকেশন দ্য কারেক্ট ইডিয়ম। তাহলে ইডিয়ম জিজ্ঞাসা করেছে, কি হবে, এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, ঠিক আছে। তাহলে এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, এটা সঠিক উত্তর কি হবে, তাহলে তোমরা একবার পড়ে দেখে নেবে, ঠিক আছে। এটা সঠিক উত্তর হয়ে যাবে, দেয়ার ইজ এ পজিটিভ or hopeful side
টু এভরি ডিফিকাল্ট সিচুয়েশন, মানে হচ্ছে প্রত্যেকটি ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে একটি হোপফুল বা আশার কিরণ, আমরা বলি না প্রত্যেকটি ঘটনা বা প্রত্যেকটি ঘটনার মধ্যে একটা আমরা আশার কিরণ দেখতে পাই, সেরকম প্রত্যেকটি নেগেটিভ ঘটনার মধ্যেও আমরা একটা পজিটিভ লাইন খুঁজে পাই, সেরকমই সেটা হচ্ছে দেয়ার ইজ এ পজিটিভ অর হোপফুল সাইড টু এভরি ডিফিকাল্ট সিচুয়েশন, প্রত্যেকটি ডিফিকাল্ট বা কষ্টের সিচুয়েশনে আমরা একটা আশার কিরণ দেখতে পাই, এটাকে বোঝাতেই আমরা ইউজ করি এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। ওকে, এরপরে 13 নম্বর বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট ইডিয়ম, আবার বলছে ওয়ান্স ইন এ ব্লু মুন। তাহলে ওয়ান্স ইন এ ব্লু মুন এটা আমরা আগে দিয়েছি হয়তো, ওয়ান্স ইন এ ব্লু মুন এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ভেরি রেয়ারলি, ঠিক আছে, অর্থাৎ কি ওয়ান্স ইন এ ব্লু মুন যেটা আছে সেটা আসে কি খুব কম আসে, খুব রেয়ারলি হয়, তাহলে সেই জন্য এটাকে আমরা বলছি কি ওয়ান্স ইন এ ব্লু মুন মানেই হচ্ছে ভেরি রেয়ারলি। ওকে, এরপর আসছি 14 নম্বরে আসছে চেঞ্জ দ্য নারেশন। তাহলে কি বলছে, সি সেড টু হার প্লিজ লেন্ড মি ইয়োর বুকস ফর এ ডে, মানে একটা বই, তার বই ধার দেওয়ার জন্য বলছে একদিনের জন্য, তাহলে সি সেড টু হার, ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হবে, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এক্ষেত্রে তোমরা এটা পড়ে দেখে নেবে, সি যেহেতু এখানে প্লিজ দেওয়া আছে তার মানে হবে কি রিকোয়েস্টেড হয়ে যাবে, সি রিকোয়েস্টেড টু হার ফ্রেন্ড টু লেন্ড হার বুক ফর এ ডে, তাহলে অপশন ডি, ঠিক আছে। এরপরে আসছি 15 নম্বর বলা আছে কারেক্ট স্পেলিং, ঠিক আছে, তো তোমরা একবার দেখে নেবে এই স্পেলিংটা, তাহলে এটা যেটা সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ্যারান্টি, ঠিক আছে, অপশন সি। তাহলে এখানে টোটাল যে ইংলিশ যেটা আছে ইংলিশ কমপ্লিট হলো, এরপরে আসছি আমরা, আচ্ছা সরি এটা সেকশন 2 হবে, ঠিক আছে, সেকশন 2 হবে, এটা হচ্ছে কি জিকে আর জিএস, জিকে আর জিএস, ঠিক আছে, এখানেও থাকবে টোটাল 15টি প্রশ্ন। তাহলে প্রথমেই দেখি রাজতরঙ্গিনী, বলা আছে কি রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কি, ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কি, সঠিক উত্তর কি হবে, 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি কলহন, রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা হচ্ছে কলহন। তাহলে এই যে কলহন যে রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা, এই হচ্ছে কাশ্মীরের, এই রাজতরঙ্গিনী হচ্ছে কাশ্মীরের ইতিহাস বিষয়ক একমাত্র ধারাবাহিক ঐতিহাসিক গ্রন্থ, ঠিক আছে, যা কলহন রচনা করেন। এক্ষেত্রে আমরা এই যে বই থেকে আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি, ঠিক আছে, এটা অনেক সময় পরীক্ষা দিয়ে দেয় যে রাজতরঙ্গিনী থেকে আমরা কি জানতে পারি, সেটা হচ্ছে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি, ঠিক আছে, কলহনের রাজতরঙ্গিনী থেকে 12 শতকে অর্থাৎ 12 শতকে, ঠিক আছে, 12 শতকে আমরা এই কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি, ঠিক আছে। এরপর আসছে 2 নম্বর প্রশ্ন বলা আছে যে আইহোল প্রশস্তি কার কৃতিত্ব বর্ণনা করে, ঠিক আছে, আইহোল প্রশস্তি, এই যে আইহোল প্রশস্তি কার কৃতিত্ব বর্ণনা করে, তাহলে 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে কি দ্বিতীয় পুলকেশী বা সেকেন্ড পুলকেশী, ঠিক আছে, এটি আইহোল প্রশস্তি কার রচনা যদি বলে তাহলে সেটা হয়ে যাচ্ছে কি রবিকীর্তি, যদি বলে আইহোল প্রশস্তি কার রচনা তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি রবিকীর্তি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে এখানে এই দ্বিতীয় পুলকেশী যেটা আছে বিজয় ও কৃতিত্ব সম্পর্কে বর্ণনা করা আছে, দ্বিতীয় পুলকেশী বিজয় ও কৃতিত্ব সম্পর্কে বর্ণনা করা আছে, এটি রচয়িতাকে রবিকীর্তি। এরপর আসছি 3 নম্বর প্রশ্ন বলা আছে পক প্রণালী, ঠিক আছে, যেটাকে আমরা পক স্টেট বলছি, ভারতকে কোন দেশ থেকে বিচ্ছিন্ন করেছে, তাহলে এই যে পক প্রণালী ভারতকে কোন দেশ থেকে বিচ্ছিন্ন করেছে, 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি আমরা সবাই জানি এটা কি শ্রীলঙ্কা, ঠিক আছে, আমরা জানি এটা শ্রীলঙ্কা, সঠিক উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। তাহলে দেখে নি এটা হচ্ছে এই যে পক প্রণালী বা পক স্টেট যেটা আছে, আচ্ছা প্রত্যেকটা কোশ্চেনের সাথে আমি একটু পুরো এক্সট্রা ইনফরমেশন বলে দিচ্ছি, পারলে তোমরা এটা লিখে রাখবে বা একটু যদি একবার বা দুবার দেখো তাহলে অবশ্যই সেগুলো মনে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত একটি সরু জল প্রণালী, ঠিক আছে, এটি বঙ্গোপসাগর ও মান্নান উপসাগরকে সংযুক্ত করে, ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে, এটি যেটা আছে বঙ্গোপসাগর, ঠিক আছে, ও মান্নান উপসাগরকে সংযুক্ত করে, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন আসছে, 4 নম্বর প্রশ্ন বলা আছে যে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি, তাহলে এটা কি বলা আছে ভারতের দীর্ঘতম, ঠিক আছে, জাতীয় সড়ক কোনটি, তাহলে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়েছে যে NH44, ঠিক আছে। তাহলে এটা সম্পর্কে যদি দেখি তাহলে এটা হচ্ছে কি এটার আগের নাম ছিল কি NH7,
NH7 ছিল একই আগের নাম, ঠিক আছে। এরপরে বলা আছে এটি জাতীয় সড়ক যেটি হচ্ছে শ্রীনগর জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারী বা তামিলনাড়ু পর্যন্ত আসছে। শ্রীনগর জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে আসছে কোথায়? কন্যাকুমারী কোথায়? না তামিলনাড়ু, ঠিক আছে। কন্যাকুমারী তামিলনাড়ু, ঠিক আছে। এতটা মনে রাখবে যে এটি NH44 যদি বলে তাহলে এটা হচ্ছে শ্রীনগর থেকে কোথায়? কন্যাকুমারী, শ্রীনগর থেকে কন্যাকুমারী। যদি একটু এর বলা হয় তাহলে 3745, ঠিক আছে, 3745 কিলোমিটার। বুঝতে পারলাম? তাহলে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH44, যা আগের নাম কি ছিল? NH7। কোথা থেকে কোথা? শ্রীনগর থেকে কন্যাকুমারী, শ্রীনগর জম্মু কাশ্মীর, কন্যাকুমারী তামিলনাড়ু। টোটাল যদি লেন্থ বলে তাহলে কত হবে? 3745 কিলোমিটার, ঠিক আছে। কমপ্লিট এতদূর। এরপর আসছি 5 নম্বর বলেছে যে ভারতের সুপ্রিম কোর্ট, এই যে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও ক্ষমতা সম্পর্কে কোন অনুচ্ছেদে বলা হয়েছে? তাহলে ভারতের যে সুপ্রিম কোর্টের গঠন এবং তার ক্ষমতা সম্পর্কে ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে? ঠিক আছে, 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আর্টিকেল 124 অর্থাৎ 124। তাহলে এই 124 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে ভারতীয় সংবিধানে বলা আছে যে সুপ্রিম কোর্টের গঠন কিরকম হবে, তার কার্যপ্রণালী, ঠিক আছে, বা এই যে ক্ষমতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, তো এরপরে আসছে আমরা 6 নম্বর প্রশ্ন। তাহলে এই 6 নম্বর প্রশ্নতে বলা আছে যে ভারতের পার্লামেন্টের 2টি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান কত হতে পারে? ঠিক আছে, তাহলে ভারতের পার্লামেন্টে বলছে যে বছরে যে আমরা ম্যাক্সিমাম যেটা আছে যে 2টি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ যে সময়ের ব্যবধান অর্থাৎ গ্যাপ, এই গ্যাপটা কত দিনের হতে পারে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা অপশন 4টা অপশন আছে, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, ঠিক আছে। তাহলে এটা যেটা সঠিক উত্তর যেটা হবে সেটা হবে কি 6 মাস, ঠিক আছে, 6 মাস। অর্থাৎ 2টি যে অধিবেশন, এই 2টি অধিবেশনের মধ্যে ম্যাক্সিমাম যেটা গ্যাপ, এই ম্যাক্সিমাম গ্যাপ কত দিনের হতে পারে? 6 মান্থের হতে পারে, ঠিক আছে, এর বেশি নয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বছরে অন্তত কটি অধিবেশন হতে পারে? অন্তত মানে 2টি অধিবেশন করতেই হবে, ঠিক আছে, অন্তত 2টি অধিবেশন করতেই হয়, ঠিক আছে। তাহলে বছরে অন্তত 2টি অধিবেশন, কারণ কি 6 মাস, একটা যদি 6 মাস গ্যাপ হয় তাহলে তার মানে হচ্ছে বছরে 2টা, 6 6 12, তাহলে মিনিমাম যেটা বলা আছে যেটা 2টি অধিবেশন করতেই হয়, ঠিক আছে। তাহলে 6 মাস গ্যাপ থাকতে পারে ম্যাক্সিমাম। এরপর আসছে 7 নম্বর বলা আছে যে কোন যুগে অজন্তা ও ইলোরার গুহা চিত্রগুলি নির্মিত হয়েছিল? ঠিক আছে, বলা আছে যে কোন যুগে অজন্তা ও ইলোরার গুহা চিত্রগুলি নির্মিত হয়েছিল। তাহলে 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি গুপ্ত যুগ, সঠিক উত্তর গুপ্ত যুগ, ঠিক আছে। এই যে গুপ্ত যুগ যেটা আছে এগুলি মূল এই সময় যে শিল্প আর ভাস্কর্য ও চিত্রকলার চরম বিকাশ ঘটে, ঠিক আছে। তাহলে এটা কোন সময়কালে? না গুপ্ত যুগে, ঠিক আছে। এরপরে আসছি 8 নম্বর বলা আছে যে বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? ঠিক আছে, তাহলে বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? এগুলি যে এই যে গ্রুপ সি ডি লেভেল যে এক্সাম আছে পিএসসি ক্লার্কশিপ থেকে শুরু করে কেপি, বিশেষ করে এই বাংলার ইতিহাস থেকে প্রচুর প্রশ্ন থাকে, ঠিক আছে। তাহলে এই বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন যদি বলে তাহলে 4টে অপশন আছে, ইলিয়াস শাহ, হুসেন শাহ, গণেশ অর্থাৎ রাজা গণেশ, আর বখতিয়ার খলজি। তাহলে আমরা প্রথমেই যেটা পাচ্ছি বখতিয়ার খলজি তো হবেই না, কোনো মতেই বখতিয়ার খলজি হবে না। তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি ইলিয়াস শাহ, ঠিক আছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে, ইলিয়াস শাহ। তাহলে এই যে ইলিয়াস শাহ, এটার নাম হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ। এগুলি পারলে তোমরা একটু লিখে নিও, ঠিক আছে। শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন স্বাধীন বাংলায় ইলিয়াস শাহী বংশ প্রতিষ্ঠা করেছিলেন। এই বংশের নাম হচ্ছে কি ইলিয়াস শাহী, ঠিক আছে। কত সালে যদি প্রতিষ্ঠা করেন যদি বলা হয় তাহলে হবে 1342 সালে, ঠিক আছে, অর্থাৎ 1342, এটা 1342, ঠিক আছে। তাহলে 1342 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করেন এবং ইনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান, ঠিক আছে। এরপর আসছি 9 নম্বর প্রশ্ন বলা আছে যে নিম্নলিখিত কোন পর্বত শ্রেণীটি ট্রান্স হিমালয়ের অংশ নয়? তাহলে কোন পর্বত শ্রেণীটি ইজ নট দ্য পার্ট অফ দ্য ট্রান্স হিমালয়া, ঠিক আছে। তাহলে কোন পর্বত শ্রেণীটি? 4টে অপশন আছে, কারাকোরাম, জাসকার, পীরপাঞ্চাল, লাদাখ। তাহলে আমরা জানি প্রথমে যেটা আছে একবারে নর্থে যেটা আছে এভাবে আছে কারাকোরাম, তারপরে আছে কি লাদাখ, তারপরে আছে জাসকার। তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি পীরপাঞ্চাল যেটা আছে, এই পীরপাঞ্চাল হচ্ছে ট্রান্স হিমালয়ের পার্ট না। আর এই যে 3টা আমরা দেখলাম কারাকোরাম, ঠিক আছে, জাসকার আর লাদাখ, এই 3টাই হচ্ছে কি, এই 3টাই হচ্ছে আমাদের
ট্রান্স হিমালয়ের পার্ট, আর পীরপাঞ্চালটা ট্রান্স হিমালয়ের পার্ট না। ঠিক আছে, তাহলে পীরপাঞ্চালটা হচ্ছে লেজার হিমালয়া যেটা আছে, বা শিবালিক হিমালয়া, শিবালিক। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে এটা লেজার হিমালয় অর্থাৎ মধ্য হিমালয় যেটা আছে এটার পার্ট। ঠিক আছে, লেজার হিমালয়ের পার্ট, সরি লেজার হিমালয়ের পার্ট। ঠিক আছে, তাহলে পীরপাঞ্চাল হচ্ছে কি লেজার হিমালয়ের পার্ট, শিবালিক না, তাহলে এই লেজার হিমালয়ের পার্ট। ঠিক আছে, এরপরে আসছি 10 নম্বর। এই 10 নম্বর বলা আছে যে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে। তাহলে শব্দের গতিবেগ যেটা আছে সবচেয়ে বেশি কোন মাধ্যমে, 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি কঠিন মাধ্যম, সেটা হচ্ছে কঠিন মাধ্যম। কারণ কি, কারণ হচ্ছে এই কঠিন মাধ্যমে যে অণুগুলি খুব কাছাকাছি থাকার ফলে এই যে গতিবেগ যেটা আছে এটা সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, তাহলে কঠিন মাধ্যমে যে এই অণুগুলি খুব কাছাকাছি থাকার ফলে এই শব্দের গতিবেগ বেশি হয়। তাহলে সবথেকে প্রথম কি, সবথেকে একটু এটা বলে দিই কঠিন। ঠিক আছে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে তরল, তারপরে যেটা আছে সেটা হচ্ছে গ্যাস। বুঝতে পারলাম? ঠিক আছে, এটা হচ্ছে কারণ কি অণুগুলির অবস্থান খুব কাছাকাছি থাকে সব থেকে বেশি কঠিনে, তারপরে থাকে তরলে, তারপরে থাকে গ্যাসে। ঠিক আছে, এরপরে আসছি 11 নম্বর। 11 নম্বর প্রশ্ন বলা হচ্ছে শুষ্ক বরফ যেটাকে আমরা ড্রাই আইস বলি আসলে কি। তাহলে শুষ্ক বরফ বা ড্রাই আইস আসলে কি। 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি কঠিন কার্বন ডাই অক্সাইড, কঠিন কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, যেটাকে আমরা বলি কি সলিড CO2, সলিড CO2। ঠিক আছে, এটাকে আমরা বলি কি কঠিন কার্বন ডাই অক্সাইড বা শুষ্ক বরফ। তাহলে এই যে শুষ্ক বরফ যেটা আছে এটা ডাইরেক্ট গ্যাসে কনভার্ট হয় কোন প্রসেসের মাধ্যমে, সেটা হচ্ছে সাবলিমেশন প্রসেসের মাধ্যমে, সাবলিমেশন প্রসেসের মাধ্যমে। ঠিক আছে, যেটাকে যদি আমরা বলি এই কি বলে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া বলি বাংলায়। ঠিক আছে, ঊর্ধ্বপাতন প্রক্রিয়া, আর ইংলিশে এটাকে বলে কি সাবলিমেশন প্রসেস বা সাবলিমেশন প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে সাবলিমেশনটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে শুষ্ক বরফ যেটা আছে ড্রাই আইসে কনভার্ট হয় কোন প্রসেসের মাধ্যমে, সাবলিমেশন মধ্যে। আর ড্রাই আইস কাকে বলে, সলিড কার্বন ডাই অক্সাইড বা কঠিন কার্বন ডাই অক্সাইড। ওকে, এরপর আসছে 12 নম্বর বলা আছে যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। এই কোশ্চেনটা দেখবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ বলেনি, মালভূমি অঞ্চল। তাহলে এই বলছে মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। তাহলে সঠিক উত্তর কি হবে? এটা অনেকেই হয়তো করে চলে আসবে সান্দাকফু, কিন্তু সান্দাকফু না, এটা হচ্ছে মালভূমি অঞ্চলে যদি সব থেকে হাইয়েস্ট বলে তাহলে সেটা হয়ে যাচ্ছে কি গোরকাবুরু। ঠিক আছে, গোরকাবুরু। তাহলে এর লোকেশন কি আছে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার যে অযোধ্যা পাহাড়ে আছে, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা, পশ্চিমবঙ্গই যেহেতু বলেছে তো অবশ্যই পশ্চিমবঙ্গই থাকবে। পশ্চিমবঙ্গের কোন জেলা? পুরুলিয়া জেলা, নামটা মনে রাখবে। ঠিক আছে, পুরুলিয়া জেলা, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়। ঠিক আছে, অযোধ্যা পাহাড়ে এই যেটা আছে এই গোরকাবুরু অবস্থিত। এটা যেটা আছে মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, এটা যদি হাইয়েস্ট দেখি আমরা তাহলে হচ্ছে 677 মিটার। ঠিক আছে, 677 মিটার। আর যদি পশ্চিমবঙ্গের বলে তাহলে সেটা হয়ে যাচ্ছে কি সান্দাকফু। পশ্চিমবঙ্গের বললে কিন্তু সান্দাকফু হবে, কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু মালভূমি অঞ্চলে বলেছে তাহলে সেটা হয়ে যাচ্ছে গোরকাবুরু। এটা কোথায়? পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে অবস্থিত। বুঝাতে পারলাম? এরপর আসছি 13 নম্বর। 13 নম্বরে বলা আছে যে বঙ্গভঙ্গ কবে রদ হয়েছিল। রদ অর্থাৎ উইড্র, রদ অর্থাৎ কি উইড্র করে নেওয়া হয়েছিল। এই যে বঙ্গভঙ্গ যেটা আছে কবে উইড্র করে নেওয়া হয়েছিল। ঠিক আছে, তাহলে এই যেটা আছে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি, আচ্ছা এক্ষেত্রে যেটা 1900, আচ্ছা ঠিক আছে, এটা সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1911। ঠিক আছে, আর 1905 যেটা আছে এই 1905 সালে বঙ্গভঙ্গ করেন। কে করেন? নামটা মনে রাখবে, লর্ড কার্জন। লর্ড কার্জন কত সালে? 1905 সালে, 1905 সালে। ঠিক আছে, এরপরে মানে বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়েছিল কত সালে? 1905 সালে। বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়েছিল 1905 সালে, রদ করা হয় 1911 সালে। এরপরে আসছি 14 নম্বর। 14 নম্বর বলা আছে যে কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ বা যেটাকে আমরা ব্লাড প্রেসার বলি পরিমাপ করা হয়। তাহলে কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ যেটা আছে ব্লাড প্রেসার পরিমাপ করা হয়। ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর এটা যেটা হয়ে যাচ্ছে স্পিগমোম্যানোমিটার। ঠিক আছে, কী মিটার? স্পিগমোম্যানোমিটার। ঠিক আছে, তাহলে স্পিগমোম্যানোমিটার ইংলিশে যদি বলে তাহলে হয়ে যাচ্ছে কি স্পিগমোম্যানোমিটার।
ঠিক আছে, স্পিগমো ম্যানোমিটার, এটা হচ্ছে রক্তচাপ মাপার জন্য ব্যবহৃত হয়। 15 নম্বর প্রশ্ন বলা আছে কোন গ্রহকে লাল গ্রহ বা রেড প্ল্যানেট বলা হয়? কোন গ্রহকে লাল প্ল্যানেট বা রেড গ্রহ বলা হয়? তাহলে আমরা জানি এটা কি, অবশ্যই আমরা জানি এটা হচ্ছে মঙ্গল গ্রহ। ঠিক আছে, মঙ্গল গ্রহকে রেড প্ল্যানেট বা লাল গ্রহ বলা হয়। এখানে প্রচুর আয়রন অক্সাইড থাকায় এটি লালচা কালার দেখায়। কোন অক্সাইড? আয়রন অক্সাইড। আয়রন অক্সাইড, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই যে আয়রন অক্সাইড থাকায় এটি লালচে দেখায়, তাই একে এই আয়রন অক্সাইড থাকার জন্য এটি কালারটা কীরকম? লালচে, ঠিক আছে, তাই একে কী বলা হয়? রেড প্ল্যানেট বলা হয়। বুঝাতে পারলাম? আর কোন গ্রহকে লাল গ্রহ? মঙ্গল গ্রহকে। তাহলে এরপরে যেটা আসছে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে এটা হয়ে যাচ্ছে সেকশন 3, ঠিক আছে, এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি সেকশন 3। এখানে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, টোটাল 15টি প্রশ্ন। তাহলে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা দেখবে যে কীভাবে বাছাই করা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবে, ঠিক আছে। এর প্রথম প্রশ্নের দিকে চলে আসি। প্রথম প্রশ্ন বলা আছে যে 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করলো কোন দেশ? 16 বছরের শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করলো কোন দেশ? 4টি অপশন আছে, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, কানাডা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। আচ্ছা, এটা কতটা ঠিক, এটা ঠিক কিনা তোমাদের মত অনুসারে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আমাদের দেশেও এরকম নিয়ম আনার দরকার কি না তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে, যে 16 বছর কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ, এটা আমাদের দেশে প্রয়োজন কি না, ঠিক আছে। 2 নম্বর বলছে যে সম্প্রতি কোথাকার ঘরচোলা সাংস্কৃতিক হস্তশিল্প জিআই ট্যাগ পেল। মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, সম্প্রতি কোথাকার ঘরচোলা সাংস্কৃতিক হস্তশিল্প জিআই ট্যাগ পেল। তাহলে 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কি? গুজরাট, ঠিক আছে, সঠিক উত্তর গুজরাট। 3 নম্বর আসছি। 3 নম্বর বলছে ইউএন গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হলেন কে? মোস্ট ইম্পর্টেন্ট, ইউএন গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হলেন কে? ঠিক আছে, তাহলে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি? বসন্ত গোয়াল। 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে বসন্ত গোয়াল, ঠিক আছে। এরপরে আসছি 4 নম্বর বলা আছে যে ক্যাটেল ইন্স্যুরেন্স। 4 নম্বর বলা আছে যে ক্যাটেল ইন্স্যুরেন্স স্কিম, এই যে ক্যাটেল ইন্স্যুরেন্স স্কিম যেটা আছে এটা চালু করলো কোন রাজ্য? তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কেরালা, ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? কেরালা, সঠিক উত্তর হচ্ছে কেরালা। তাহলে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি 5 নম্বর দেখব। তাহলে 5 নম্বর বলা আছে, তাহলে 5 নম্বর বলেছে যে ভারতীয় নৌসেনা দিবস পালন করা হয় কবে? তাহলে ভারতীয় নৌসেনা দিবস পালন করা হয় কবে? 4টে অপশন দেওয়া আছে। তাহলে 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি 4 ডিসেম্বর, ঠিক আছে, 4 ডিসেম্বর। এরপরে আসছি 6 নম্বর বলেছে যে চীন তার প্রথম অ্যাটমসফেরিক মনিটরিং সিস্টেম খুললো কোথায়? তাহলে চীন তার প্রথম অ্যাটমসফেরিক মনিটরিং সিস্টেম বা সিস্টেম না স্টেশন, ঠিক আছে, স্টেশন খুললো কোথায়? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আন্টার্কটিকা, সঠিক উত্তর হচ্ছে আন্টার্কটিকা, ঠিক আছে। এরপরে আসছি 7 নম্বর বলা আছে যে মুম্বাই ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট বা WAVES 2025 উদ্বোধন করলেন কে? মুম্বাইয়ে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস 2025 উদ্বোধন করলেন কে? 4টে অপশন দেওয়া আছে, জগদীপ ধনখড়, দ্রৌপদী মুর্মু, নরেন্দ্র মোদী, অমিত শাহ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, ঠিক আছে। এরপরে আসছি 8 নম্বর বলা আছে যে চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ, যেটাকে আমরা বলি কি CIDS। তাহলে চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন কে? তাহলে 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা কি? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আশুতোষ দীক্ষিত, ঠিক আছে। এরপরে আসছি 9 নম্বর বলা আছে বলছে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন বা ISM ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন এর CEO হিসাবে নিযুক্ত হলেন কে? ঠিক আছে, 4টে অপশন দেওয়া আছে, অমিতেশ কুমার সিনহা, প্রদীপ খোসলা, B কামাকটি, A পল রাজ। সঠিক উত্তর যেটা হবে সেটা হবে কি অমিতেশ কুমার সিনহা, ঠিক আছে। এরপরে আসছি 10 নম্বর বলা আছে যে কেরালার কোন শহরটিকে এজ ফ্রেন্ডলি সিটি হিসাবে স্বীকৃতি দিল হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন? সেটা কি এজ ফ্রেন্ডলি সিটি হিসাবে স্বীকৃতি দিল কেরালার কোন শহরকে? যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি কোজিকোড, ঠিক আছে। তাহলে এরপরে আসছি 11 নম্বর। তাহলে 11 নম্বর বলা আছে যে চায়না
নামে বিশ্বের বৃহত্তম ব্যাটারি চালিত জাহাজ লঞ্চ করলো কোন দেশ? ঠিক আছে, চায়না জরেল্লা নামে বিশ্বের বৃহত্তম ব্যাটারি চালিত জাহাজ লঞ্চ করলো কোন দেশ? তাহলে এটা হয়ে যাচ্ছে কোন দেশ? এই যে 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। 12 নম্বর বলছে যে ভারতের প্রথম হিন্দি মিডিয়াম এমবিবিএস কলেজ খোলা হবে কোথায়? এটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভারতের প্রথম হিন্দি মিডিয়াম এমবিবিএস কলেজ খোলা হবে কোথায়? তাহলে এটা যেটা সঠিক উত্তর হবে সেটা হবে কি? জবলপুর। সঠিক উত্তর জবলপুর। 13 নম্বর প্রশ্ন বলা আছে যে পর্যটন অভিজ্ঞতা বৃদ্ধির জন্য কার সাথে পার্টনারশিপ করলো অন্ধ্রপ্রদেশ সরকার? তাহলে পর্যটন অভিজ্ঞতা যেটা আছে এই যে ট্যুরিজম, তাহলে ট্যুরিজম এর এক্সপিরিয়েন্স এটা বাড়ার জন্য কার সাথে পার্টনারশিপ করলো অন্ধ্রপ্রদেশ সরকার? তো সেটা 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে যেটা সঠিক হবে সেটা হবে কি? মাস্টার কার্ড। সেটা হবে মাস্টার কার্ড। এরপরে 14 নম্বর প্রশ্ন বলা আছে যে ভারতের প্রথম এআই বেসড রোড সেফটি পাইলট প্রজেক্ট চালু হলো কোথায়? ভারতের প্রথম এআই বেসড রোড সেফটি পাইলট প্রজেক্ট চালু হলো কোথায়? এটার উত্তর হয়ে যাচ্ছে কি? উত্তরপ্রদেশ। ঠিক আছে, এরপরে লাস্ট প্রশ্ন আজকের দিনের, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, যেটাকে আমরা ইগনু বলি। ঠিক আছে, ওপেন ইউনিভার্সিটি। ঠিক আছে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি এর প্রথম মহিলা উপাচার্য হিসাবে নিযুক্ত হলেন কে? প্রথম মহিলা উপাচার্য। ঠিক আছে, ভাইস চ্যান্সেলর যেটাকে আমরা বলি। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? উমা কাঞ্জিলাল। সঠিক উত্তর উমা কাঞ্জিলাল। ঠিক আছে, তাহলে এখানে যে টোটাল আমরা হচ্ছে 15 CA একদম বাছাই করা প্রশ্ন কমপ্লিট করলাম। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এবং যে বাকি যে ভিডিও আছে 1 থেকে 16 পর্যন্ত যে মক আছে সেটা অলরেডি এই চ্যানেলে প্লে লিস্টে আপলোড আছে। এছাড়াও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো ভিডিওগুলি সম্পূর্ণ দেখবে। ঠিক আছে, তাহলে এখানে শেষ করছি, আজকের জন্য এখানে শেষ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ঠিক আছে, তাহলে এখানে শেষ করছি। জয় হিন্দ।